ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 31শে আগস্ট 2024 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারের পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল পরীক্ষা যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রের গণিতের যে প্রশ্নগুলো সেগুলো আজ আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো স্টার্ট করি। আজ আমরা 27 থেকে শুরু করব। তো 27-এর দাগে অঙ্কে কী দেওয়া আছে? একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম ও 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মেশালে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2.52 টাকা হবে? মানে দু ধরনের গম আছে, সেই গম দুটোকে কি অনুপাতে মেশানোর পরে যে মিশ্রিত গম সেটাকে একটা টাকার প্রতি কেজি টাকাতে আমরা বিক্রি করব। সে টাকার কত? 2.52 টাকা দরে আমি প্রতি কেজি যে গম সেটা বিক্রি করব। তাহলে কোন অনুপাতে মেশাবো? এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে, দুটো দুটো জিনিস, সেগুলোকে মিশিয়ে কোনো একটা জিনিস করা হবে, এরকম যদি কোনো কিছু জিনিস থাকে, মানে অঙ্ক থাকে এই টাইপের, তাহলে সেটা কেমন করে করব? প্রথমে কি করবে, যে দুটো গম বলেছে তাদের যে প্রতি কেজি মূল্য, সেই মূল্য দুটোকে পাশাপাশি লিখব। তাহলে 27-এর দাগে প্রথম যে অঙ্কটা আমি লিখি, প্রথমে কত আছে? 2.04। এই ধারে লিখবো এক প্রকার গম, আর এই সাইড লিখবো আরেক প্রকার গমের যে দুটো মিশ্রিত করছি 2.88। এই একটা গম প্রতি কেজি গমের দাম, এইখানেও একটা এক প্রকার গম, সেটাও প্রতি কেজি যে গমের দাম। এই দুটো গমকে কি অনুপাতে মেশালে যে মিশ্রিত আমি গমটা পাবো, সেই মিশ্রিত গমের প্রতি কেজি যে দামটা সেটা হলো 2.52। এটা মিডিল লিখব। এবার আমি কি করব? আড়াআড়ি বিয়োগ করব, এর সাথে এর বিয়োগ, এর সাথে এটা বিয়োগ সবসময় বড় থেকে ছোটো, মানে এই দুটোর বিয়োগ আর এই দুটোর বিয়োগ, যে দুটো সংখ্যা পাবো বিয়োগ করার পর তাদের যে অনুপাত সেটাই হলো মিশ্রিত অনুপাত। ক্লিয়ার? তাহলে প্রথমে এই দুটো গুণ করব, বা এই দুটো বিয়োগ করব, এই দুটো বিয়োগ করব। তাহলে এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি, 2.88 থেকে 2.52 যদি বিয়োগ করি, তাহলে কত হবে? 6.3.002 মিলে গেলে 0, তাহলে 0.36 অনুপাত দেব। এই দুটো আমি বিয়োগ করব। তাহলে 2.52 থেকে 2.40 যদি বিয়োগ করি, তাহলে কত হবে? 0.48। তাহলে সমান অনুপাতকে যদি আমার দশমিক সংখ্যা থাকে, তাহলে সেটাকে আমি ভগ্নাংশের আকারে প্রকাশ করি। তাহলে দশমিক তুলে দিলে তার জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটো 0, দশমিক হয়ে গেল। তাহলে 0.36 সমান 36/100। এটা কত হবে? 48/100। তাহলে অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে রাখবো না, তাহলে হর গেলে যেহেতু কি, তাহলে কাটা যাবে, তাহলে হবে 36:48। যদি এদেরকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে দুটোই কিন্তু কাটা যাবে। একটা কত দিকে আছে? 12 দিয়ে যদি আমি কাটি, তাহলে 3×12 = 36, 4×12 = 48। তাহলে এই যে দুটো গম প্রতি কেজি, এই যে 2.04 টাকা প্রতি কেজি দরের একটা গম, আর একটা 2.88 প্রতি টাকা কেজি দরের গম, যেগুলো মিশিয়ে যে গমটা পেয়েছি, যার মূল্য প্রতি কেজি গমের দাম 2.50, সেই দুটো গম কী অনুপাতে মেশালে এই মূল্যটা পাবো, আমি বিক্রি করব, সেটা হলো 3.3:4। সেটা হলো 3:4। ক্লিয়ার? তারপরে 28 দাগের অঙ্কে কী বলা আছে? কোনো একটি সংখ্যা কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক, মানে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার প্রথম যে সংখ্যা তার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। মানে প্রথম সংখ্যার অর্ধেকটা দ্বিতীয় যে সংখ্যাটা তার 65%। ক্লিয়ার? তাহলে বলেছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। তাহলে কি, আমি যদি প্রথম সংখ্যাটাকে যদি আমি প্রথম সংখ্যা সমান এক্স যদি ধরি, আমি প্রথম সংখ্যা এক্স আর দ্বিতীয় সংখ্যা ওয়াই, তাহলে শর্তে আমার কি বলা আছে? প্রশ্নে কি বলা আছে আমার? যে প্রথম সংখ্যার অর্ধেক, তার মানে x/2 দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। তাহলে দ্বিতীয় সংখ্যা হলো
দ্বিতীয় সংখ্যা হলো ওয়াই, তাহলে ওয়াইয়ের 65%, তাহলে পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 হয়, তাহলে ভগ্নাংশের আকারে লিখতে পারি, তাহলে 65/100, এই দুটো কি সমান। তাহলে বলেছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। তাহলে আমি যদি একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 13 65, 5 20 100, ক্লিয়ার। তাহলে অনুপাতে প্রকাশ করব, তাহলে একবার লিখে নিই x/2 সমান y ইন্টু 13/20। এই ওয়াইটাকে এধারে নিয়ে আসছি, তাহলে x/y হাড়াহাড়ি, ওয়াইটাকে এধারে নিয়ে আসলে ভাগে চলে আসবে, এধারে এটা ভাগে আছে, তাহলে যদি সমানের কোনো অন্য সাইডে নিয়ে তাহলে গুণে চলে যাবে, 2 ইন্টু 13/20। এই সাইডে এই দুইটা ভাগে ছিল এক্সের সাপেক্ষে, তাহলে অন্য সাইডে গেলে কি হবে, মানে সমানের অন্য সাইডে গেলে গুণে চলে যাবে। তাহলে যদি আমি এটাকে আরও কাটাকুটি করি লঘিষ্ঠ আকারে, তাহলে 10 দুগুণে 20, 13/x/y সমান 13/10। তাহলে অনুপাত কত হবে, x/, ভগ্নাংশ যদি আকারে থাকে তাহলে কি আমি তাকে অনুপাতের আকারে প্রকাশ করতে পারি, x/y সমানে x/y সমানে 13/10। তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার যে অনুপাত সেটা কত, 13:10। নেক্সট অঙ্কে কি বলা আছে, একজন দোকানদার তার খদ্দেরদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করে। মানে কোনো একটা জিনিসের উপর কোনো একটা দাম লেখা থাকে, তাহলে সেই লিখিত দামের থেকে ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়, লিখিত মূল্যের উপর। কোনো একটা ওষুধ নেবে বা কোনো কিছু, যে কোনো জিনিস তুমি কিনবে তার উপরে দেখবে একটা দাম লেখা থাকে, তাহলে সেই দামটার উপর যে দামটা লেখা থাকে সেটাই হলো ধার্য মূল্য বা লিখিত মূল্য, তার উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে। দিয়েও বলছে তার ক্রয় মূল্য, মানে যত টাকা সে কিনেছে, দোকানদারটা যত টাকা কিনেছে তাতেও তার ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত। তাইলে এমন একটা মূল্য আছে, এমন একটা পণ্য কিনেছে যার ক্রয় মূল্য রয়েছে 450 টাকা, তাহলে তার ধার্য মূল্য কত। তাহলে প্রথমে আমরা দেখে নেব, কি বলেছে আমার, তাহলে ধার্য মূল্য বার করতে বলেছে। তাহলে ধরি ধার্য মূল্য মানে যেটা লিখা থাকে বা লিখিত মূল্য, ধার্য মূল্য x টাকা। তাহলে প্রথমে কি বলছে, 10% ডিসকাউন্ট দেয়, তাহলে 10% ডিসকাউন্ট কথার অর্থ কি, ডিসকাউন্ট কথার অর্থ 10% ডিসকাউন্ট কথার অর্থ কি না, 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 90 টাকা। বিক্রয় মূল্য কত, 90 টাকা। যদি 100 টাকা ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 90 টাকা। 1 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত, 90/100 টাকা। আমি ধার্য মূল্য কত ধরেছি, ধার্য মূল্য ধরেছি x টাকা। তাহলে x টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত, 90/100 গুণিত x, একটা শূন্য কাটা যাবে, তাহলে 9x/10 টাকা। তাহলে আমি যে ধার্য মূল্য ধরেছি সেই অনুযায়ী বিক্রয় মূল্য কত, 10% যদি আমি ছাড় দিই তাহলে কত হবে, 9x/10 টাকা। ক্লিয়ার। কি বলেছে প্রশ্নে, যে তারপরেও তার কি হয়, 20% লাভ করলো, 10% ডিসকাউন্ট দিয়েও 20% লাভ ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর স্টেপ বাই পরপর লাইনের কিন্তু অঙ্কের ক্ষেত্রে পরপর লাইনের কিন্তু মানে আছে। তাহলে ক্রয় মূল্যের 20%, ক্রয় মূল্যের 20% লাভ কথার অর্থ কি। তাহলে ক্রয় মূল্যের 20% লাভ কথার অর্থ হলো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত আমার, 120 টাকা। ক্লিয়ার। তাই এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, 120 টাকা 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100/120 টাকা। আমার এখানে কত বিক্রয় মূল্য, 9x/10। তাহলে 9x/10 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100/120 ইন্টু 9x/10 টাকা। এই টাকাটাই কত, তাহলে এটা কি পেয়ে গেলাম আমি, ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যটা কি, ওদের বলে দেওয়া ক্রয় মূল্য, যে পণ্যের ক্রয় মূল্য
450 টাকা। তাহলে ওই পণ্যটা ক্রয় মূল্যটা কত? 450। আর এইখানে আমার ধার্য মূল্য সাপেক্ষে যেটা ধরে নিয়েছি সেই অনুযায়ী আমার ক্রয় মূল্য কত বেরোচ্ছে? 100/120 গুণিত 9x/10 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার ধরে নেওয়া থেকে যে ক্রয় মূল্য বেরোলো আর ওদের বলে দেওয়া ক্রয় মূল্য, সেই দুটো সমান করব। তাহলে কি 100/120 গুণিত 9x/10 সমানই হচ্ছে কত? 450। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য উপরে কী পড়ে থাকছে? তাহলে 9x/12 সমানই 450। তাহলে এক্স সমান কত? 450 গুণিত 12, কারণ এক্সের মান বার করছি, তাহলে এক্সের সাথে 9টা গুণে আছে, তাহলে সমানের অন্য সাইডে গেলে ভাগে, আর যেটা ভাগে আছে মানে 12 ভাগে আছে এক্সের সাপেক্ষে, তাহলে সমানের অন্য সাইডে গেলে গুণে। তাহলে এদের গুণে গেল, এটা ভাগে। তাহলে যদি কাটাকুটি করি 3 দিয়ে 3 4 3 দীর্ঘা 9, 3 4 12, একে 3 যদি আমি কাটাকুটি করি তাহলে 3 15 45, তাহলে 150 × 4 মানে 600 টাকা। ক্লিয়ার? কত? 600 টাকা। বোঝা গেছে? নেক্সট অঙ্ক কি বলেছে? যদি 15টি ডিমে ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? খুব সহজ ইজি অঙ্ক। 15টা ডিমের ক্রয় মূল্য 75 টাকা, তার মানে একটা ডিম কত করে পড়ছে? 75/15 মানে 5 টাকা করে। তাহলে 4 ডজন, এখানে ডজনের আকারে বলেছে, তাহলে এটাকে ডজনটাকে সংখ্যায় আমরা জানি 1 ডজন মানে কত? 12টি। তাহলে 4 ডজন মানে 4 গুণিত 12 মানে 4 12 48টি। তাহলে 15টি ডিমের ক্রয় মূল্য কত? 75 টাকা। তাহলে একটি ডিমের ক্রয় মূল্য কত? 75/15 টাকা। আমার কতগুলো আছে ডিম? 4 ডজন মানে 48টি। তাহলে 48টি ডিমের ক্রয় মূল্য কত হবে? 75/15 গুণিত 48। 5 দিয়ে যদি করি তাহলে 5 15 75, 5কে আমি যদি 48 দিয়ে গুণ করি, 5 8 40 শূন্য, অর্থাৎ হলো 4, 4 5 20 আর 4 24, মানে কত? আমার 240 টাকা। খুব ইজি অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে? নিচের মধ্যে কোনটি সবচেয়ে বড়? প্রথমে আছে কতকগুলো ভগ্নাংশ, 4টে ভগ্নাংশ দেওয়া, তার মধ্যে বলেছে কোনটা সবচেয়ে বড়। দেখো এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো কিন্তু লবগুলো আলাদা আলাদা, মানে একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশের যে প্রতিটা ভগ্নাংশ যদি আমি কম্পেয়ার করি তাদের কিন্তু লবগুলো আলাদা, হরগুলো আলাদা, একই নেই। মানে কোনো কোনো অঙ্কে দেওয়া থাকে লবগুলো একই থাকে, হরগুলো আলাদা থাকে, সেখান থেকে এক ধরনের অঙ্ক থাকে। কোনো অঙ্কে আবার বলা থাকে লবগুলো একই থাকে, হরগুলো আলাদা, আবার হরগুলো একই থাকে, লবগুলো আলাদা। কিন্তু এখানে দেখো সম্পূর্ণ আলাদা 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 ভগ্নাংশ। 7 9, 11 14, 3 4, 10 13। যদি এই ধরনের কোনো অঙ্ক থাকে, এই ধরনের ভগ্নাংশে ছোটো বড়ো নির্ণয় করতে বলে, তাহলে তোমরা কি করবে? যে ভগ্নাংশের হরটা বড় থাকবে, যে ভগ্নাংশের হর বড় থাকবে সেই ভগ্নাংশটি সবচেয়ে বড়, তার মানটা সবচেয়ে বড়, তার মানে সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে কত? দেখো এখানে যতগুলো ভগ্নাংশ আছে তার হরের মধ্যে 14 কিন্তু বড়, তাহলে 11/14 এই ভগ্নাংশের মানটা সবচেয়ে বড়। তাহলে এখানে কত উত্তর হবে? 11/14, এটা হচ্ছে বড়। এটা কত হবে? 11/14, এটা হবে বড় ভগ্নাংশটি। ক্লিয়ার? নেক্সটে কি বলেছে? 32 অঙ্কটাতে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যখন 4 6 8 9 দিয়ে ভাগ করা হয়, কোনো সংখ্যাকে কিছু সংখ্যা দিয়ে যখন ভাগ করব, তখন ওই সংখ্যাটা বার করতে যদি বলে কি করব? যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে তাদের কি করব? লসাগু বার করব। কি করব? ক্লিয়ার? লসাগু করে দেবো, তাহলে কিন্তু সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে কি বলেছে? কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যখন 4 6 8 9 দিয়ে ভাগ করা হয়, প্রতিবার শূন্য অবশিষ্ট থাকে, তার মানে মিলে যায়, মানে এইগুলো প্রতিটা সংখ্যা দিয়ে কিন্তু ওই সংখ্যাটাকে ভাগ যায়। ও যখন 13 দিয়ে ভাগ করা হয় ওই সংখ্যাটাকেই, তখন কিন্তু 7 অবশিষ্ট থাকে। তাহলে কি করব? প্রথমে এই 4 6 8 9 এই যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ যায়, সেই সংখ্যাটাকে বার করব। তাহলে তার জন্য কি করব? আমরা 4 6 8 9 এর কী বার করব? লসাগু। কী করব? লসাগু। তাহলে লসাগু করি। 2 2 2 4, 3 2 6, 4 2 8, 9 করতে 9, যে কোনো দুটো সংখ্যা গেল হয়। তাহলে 2 1 2, 3টা 3-এ নামালাম, 2 2 4, 9 করতে 9। এবারে 3 খাওয়াচ্ছি, তোমরা লসাগু জানো। 3 1 3, 2 করতে 2, 3 দীর্ঘা 9। তাহলে কত উত্তর হচ্ছে?
3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 36, 36 দুগুণে 72, কত 72। তাহলে 72কে যদি আমি এই প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কিন্তু কী থাকবে, শূন্য। কিন্তু কি বলছে, যখন 13 দিয়ে ভাগ করি তখন করা হয়, তখন প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে কোন সংখ্যাটা। তাহলে প্রথমে আমি যেহেতু এই সংখ্যাটা প্রথমে পেলাম, এই সংখ্যাগুলো লসাগু করে প্রথম যে সংখ্যাটা লঘিষ্ঠ সাধারণ এই যে গুণিতক পেলাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক পেলাম, সেই লঘিষ্ঠ সাধারণ গুণিতকে যে প্রথম সংখ্যাটা সেটা হলো 72। সেই 72কে একবার আমি দেখব 13 দিয়ে ভাগ করে। তাহলে 13 যদি ভাগ করি তাহলে 5, 13, 65, 65 বিয়োগ যদি করি তাহলে 7। তাহলে প্রথমে যে সংখ্যাটা পেলাম 72, তাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি 7 অবশিষ্ট পাচ্ছি। তাহলে 13 দিয়ে, তাহলে সেই নির্ণয় সংখ্যাটা কত, যেগুলো এইগুলো দিয়ে ভাগ যাবে, কিন্তু 13 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটি হলো 72। ক্লিয়ার? সেই সংখ্যাটি কত, 72। ক্লিয়ার? প্রথমে তাইলে আমি লসাগু করব, লসাগু বার করার পরে কী করলাম, লসাগু বার করার পরে 72 হলো। তাহলে 72কে আমি 13 দিয়ে ভাগ করলাম। যদি 72কে 13 দিয়ে ভাগ করার পর যদি 7 অবশিষ্ট থাকে, 7 অবশিষ্ট থাকছে, তার মানে কি 13 দিয়ে, তার মানে তাহলে সংখ্যাটা কত, 72। ক্লিয়ার? সংখ্যাটা কত। নেক্সট অঙ্কে কী বলেছে, সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে ও নরেশ 600 টাকা ধার করে 10% সুদে ধার করে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। আচ্ছা, যখন কেউ কোনো কিছু ধার নেয় তাহলে তাকে কি দিতে হবে, মূলধন প্লাস সুদ, তবেই তার কিন্তু পরিশোধ হবে। ক্লিয়ার? যখন ও ব্যাংক থেকে কোনো কিছু ধার নেবে, যার কাছে ধার নেব তার কাছে তাহলে সুদ নেবে, তাহলে সুদও তাকে দিতে হবে প্লাস যে মূলধনটা নিয়েছে, দুটোই তাকে দিলে তবেই কিন্তু পরিশোধ। ক্লিয়ার? তাহলে ঠিক একই রকম, তাহলে দুজনেই একজনা সুরেশ 800 টাকা নিয়েছে, নরেশ 600 টাকা নিয়েছে। তাহলে দুজনা যে টাকাটা নিয়েছে সেই টাকাটা পরিশোধ করবে, মানে সুদযুক্ত আসল সমেত কোন সময়ে দুজনাকার সুদের পরিমাণটা সমান হবে, কোন সময়ে, আমাকে সময়টা বার করতে বলেছে, সেটা সরল সুদে কিন্তু অঙ্কটা করব। তাহলে সুরেশ 800 টাকা 6% সুদে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি সুরেশ আর নরেশ। তাহলে সুরেশ কত, 800 টাকা ধার নিয়েছে, এই 600 টাকা ধার নিয়েছে। আর কি, সুরেশ হচ্ছে 6% সুদে, 6% সুদে, নরেশ হচ্ছে কত, 10% সুদে। কত সময় পরে দুজনাকার যে সুদের পরিমাণটা পরিশোধ করবে, ঋণটা পরিশোধ করবে, তাদের পরিশোধের যে পরিমাণটা সেটা সমান হবে, ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে কত সময় পরে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা টি সময় পরে। তাহলে টি সময় পরে, তাহলে সুরেশের টি সময় পরে 6% হারে সুদ কত হবে, আগে 800 টাকার 6% হারে টি বছরে সুদ কত। তাহলে PTR/100 সূত্র, PTR/100 সূত্র, PTR/100 এটা সূত্র। তাহলে এটা সুদ বার করছি, এটা সুদ বার করার সূত্র, এটা সুদ বার করার সূত্র। তাহলে পি মানে আসলটা কত, 800 টাকা, টি মানে সময়, টি ধরেছি আমি, আর মানে কত, 6%/100। এর কত, পি মানে 600 টাকা, টি মানে টি বছর পরে ও হবে, আর আটটা কত, আটটা হচ্ছে 10%/100। তাহলে 2 0 2 0 2 0 2 0। তাহলে এর কী কত হচ্ছে সুদটা, 6 8 48 টি, এর কত হচ্ছে 6 10 60 টি। তাহলে সুদটা কত, সুরেশের সুদ লাগবে কত, 800 টাকা সুদ কত লাগবে, 48টি, আর নরেশের লাগবে 60টি। কি বলেছে, দুজনাকার টি সময় পরে আমি ধরে নিয়েছি দুজনাকার সুদ পরিশোধের পরিমাণটা সমান হবে। তাহলে একে মোট কত পরিশোধ করতে হবে, 800 টাকা প্লাস 48টি, আসল প্লাস সুদ। একেও একই রকম 600 টাকা নিয়েছে, তাহলে 600 টাকা তো লাগবে, সাথে আরও 600 টাকা যে সুদ, এই 60টি এটা সুদ, এটাও লাগবে, এই পরিমাণটা বলছে সমান। তাহলে আমি এবার এই করবো, তাহলে এখানে 800 আছে, 600 টাকা আমি এই সাইডে নিয়ে আসছি। তাহলে সমানে কোনো এক সাইডে যদি কোনো সংখ্যা যোগে থাকে, সমানের অন্য সাইডে এলে সে বিয়োগ হবে। ঠিক একই রকম 60টি এই সাইডে আছে, আমি 48টিটাকে এই সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে এই ধরো 48টিটা প্লাসে আছে, এই সাইডে গেলে মাইনাস। তাহলে 800 থেকে 600 যদি বাদ দিই তাহলে কত হবে, 260টি থেকে যদি 48টি বাদ দিই তাহলে কত হবে, 12টি। তাহলে টি সমান কত, 200/12। যদি আমি একে কাটাকুটি করি তাহলে 4 দিয়ে হবে 50, 4 50 200, 4 3 12, তাহলে 50/3 মানে 16 পূর্ণ 2 3 বছর।
টিটা কত বেরোলো 16+2/3 বছর। তাহলে 16+2/3 বছরে দুজনের যে ঋণ পরিশোধের পরিমাণটা সমান হবে। তাহলে প্রথমে কি করলাম, 800 টাকা সুদ বার করলাম, এরও 600 টাকা সুদ বার করলাম। তাহলে একে কত দিতে হবে 800 প্লাস সুদ, একেও দিতে হবে 600 প্লাস সুদ। এই দুটো সমান করে দিলাম। যেহেতু আমি লিখে নিই যে দুজনের ঋণ পরিশোধের যে সময়টা সেটা হলো টি সময় পরে, মানে টি বছর পরে, টি বছর পরে দুজনাকার ঋণ পরিশোধের যে পরিমাণ একই হবে। ক্লিয়ার? তাহলে নিয়ে সেই অনুযায়ী টি আমার কত বেরোলো 16+2/3 বছর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, 49 জন ছাত্র বিশিষ্ট একটা শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। বালক আর বালিকা 49 জন ছাত্র, সেখানে বালিকা আর বালকের অনুপাত হলো 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত? ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করব, 49 জন টোটাল ছাত্রছাত্রী মিলে 49 জন। আমার অনুপাতটা কত দেওয়া আছে বালিকা আর বালকের, সেটা হলো 4:3। 4:3। ক্লিয়ার? তাহলে আমি যদি ধরে নিই যে বালিকাটা হলো 4x আর বালকটা হলো 3x, তাহলে টোটালটাই তো বালক আর বালিকা টোটাল মানে দুটো মিলেই তো আমার 49। তাহলে বালিকা আমি ধরে নিই যদি 4x আর বালক 3x, তাহলে 4x + 3x সমান 49। তাহলে 4x + 3x মানে 7x সমান 49। x সমান তাহলে 49/7, 7 7 49, x এর মান 7। তাহলে বালিকা কত, বালিকা হলো 4x ধরেছি, তাহলে 4 × 7 মানে 4 7 28। আর বালক কত, বালক হলো 3 × 7 মানে 3 7 21। যদি আমার, তাহলে বালিকা হলো 28 জন, বালক হলো 21 জন। যদি আমার তাহলে 49 জন যে ছাত্রছাত্রী ছিল সেখানে বালিকা আর বালকের অনুপাত ছিল 4:3। এখন সেখান থেকে আমার তাদের সংখ্যাটা কত, অনুপাত থেকে আমি সংখ্যাটা বের করে নিলাম। বালিকাটা হলো 28 জন, বালক হলো 21 জন। যদি বলছে 4 জন আমার বালিকা ছেড়ে চলে যায় শ্রেণী, তাহলে 4 জন যদি ছেড়ে চলে যায় তাহলে 28 থেকে 4 বাদ গেলে কত হবে 24। তাহলে 24 জন বালিকা পড়ে থাকবে, কিন্তু বালক তো আমার সেটাই আছে। তখন বালিকা আর বালকের অনুপাত কত, বালিকা বালক, তখন বালিকা আর বালকের অনুপাত হচ্ছে বালিকা হলো 24 জন আর বালিকা হলো 21 জন। তাহলে 24:21। যদি একে লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে 3 দিন যদি কাটে 3 8 24, 3 7 21, 3 7 21 আর 3 8 24, তাহলে 8:7। তাহলে আমার উত্তর কত 8:7। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী বলেছে, আজ সোমবার হলে ঠিক 64 দিন পর কী বার হবে? কিছুই নেই, আমরা জানি এই ধরনের অঙ্ক কী করি, যে দিনটা দেওয়া থাকে যতদিন সেটাকে আমরা কী করি না 7 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে যদি একে 7 দিয়ে আমি ভাগ করি তাহলে কী হবে, 7 দিয়ে আমি ভাগ করছি, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 নাম 63, 1 ভাগশেষ। এই যে ভাগশেষ থাকছে তার মানে কি আমার এই অবধি মিলে যাচ্ছে, এর 7-এর 9 গুণ অবধি মিলে যাচ্ছে, মানে 7-এর 9 গুণ অবধি এই যে 1 ভাগ থাকছে, মানে কত 63 দিন। 63 দিন অবধি কী হচ্ছে, 63 দিনটা কী হচ্ছে আমার সোমবার। যেহেতু সোমবার, আজ সোমবার, তাহলে ঠিক 64 দিন পরেও কিন্তু কী হবে, 64 দিনের আগে মানে 63তম দিনে, 63তম দিনে কী হবে, সোমবারেই হবে। তাহলে সোমবারে পরের দিনটা কি, একদিন পরে থাকছে, সোমবারে পরের দিনটা একদিন প্লাস, তার মানে কি সেটা মঙ্গলবার। কী হবে সেটা মঙ্গলবার। নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্কে 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? মানে 8,930 টাকার 8% হারে 5 বছরে সুদ কত? তাহলে আমার সূত্র আছে একটা, কি সূত্র, সরল সুদের একটা সূত্র PTR/100। সরল সুদ বাই করার সূত্র হলো PTR/100। পি সমান কি, আসল বা মূলধন। টি সমান কি, সময়, যেটা আমরা বছরে ধরি। আর আর সমান সুদের হার, আরটাকেই সুদের হার। তাহলে এখানে আমি পরপর বসিয়ে দেবো। তাহলে পি সমান এখানে কত দেওয়া আছে, পি সমান আছে 8,930, টি সমান কত 5 বছর, আর আর সমান কত
8%। তাহলে যদি আমরা এগুলো বসিয়ে দিই এই ফর্মুলাতে, তাহলে কিন্তু আমার উত্তর আমি পেয়ে যাব। তাহলে 8,930 ইন্টু সরল সুদ সমান PTR/100। তাহলে 8,930, পি এর জায়গায় টি এর জায়গায় হচ্ছে 5, আর এর জায়গায় 8/100। তাহলে একটা শূন্য একটা শূন্য, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 2 10, 2 দিয়ে যদি একে 8কে কাটি তাহলে 4 2 8। যদি আমি এদের গুণ করে দিই তাহলে 3 4 12 2, হাতে রইল 1, 4 নাম 36, আর একে 37, 7 হাতে রইল 3, 4 8 32, আর 3 35, কত 3,572 টাকা। তাহলে 8,930 টাকার 5 বছরে 8% হারে সুদ কত হবে? 3,572 টাকা। ক্লিয়ার? না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি আরও বোঝাবার চেষ্টা করব। নেক্সট অঙ্ক কি বলেছে? 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে। তার মানে একটা জিনিস ক্লিয়ার, ক্লিয়ার পড়ে নি আগে। 4 জন লোক ও 4 জন বালক একসঙ্গে কত দিনে ওই কাজটি করতে বা কাজটি শেষ করবে। তাহলে দেখো একটা জিনিস ক্লিয়ার, এখানে 3 জন লোক 18 দিনে করছে, আবার বালক যখন করছে তখন 6 জন, মানে কি একজন লোক সমানে তাহলে 2 জন বালক সেই কাজটা কি 18 দিনে করছে। তাহলে যদি 4 জন লোক আর 4 জন বালক একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে ওই কাজটা তারা শেষ করবে? তাহলে কিছুই নেই এখানে, অঙ্কটা 37-এর কী বলেছে? তাহলে আমরা দেখছি যে 3 জন লোক সমানে 6 জন বালক, তার মানে একজন লোক মানে 2 জন বালক, সেই কাজটা কত দিনে করছে? তারা 18 দিনে করছে, 18 দিনে করছে কাজটি। ক্লিয়ার? তার মানে আমার এখানে M1 যে কোনো একটা ধরে নিচ্ছি, হয় বালকের দিকে ধরবো বা লোকের দিকে ধরবো, বালকটাই ধরি। তাহলে M1 মানে মানুষজনটা, তাহলে 6 জন, বালকটাই ধরছি 6 জন বালক। আর কত দিনে? D1 কত দিনে? 18 দিনে। M1 6 জন, D1 18 দিনে। ক্লিয়ার? তাহলে বলছে 4 জন লোক আর 4 জন বালক, আমি কিন্তু সবগুলোকে বালকের আকারে করব। তাহলে 4 জন লোক প্লাস 4 জন বালক, এদিকে বালকে কোনো হচ্ছে 4 জন লোক মানে 8 জন বালক প্লাস আরও 4 জন বালক, বালকে করে নিলাম। তাহলে 4 জন বালক আর 8 জন বালক মানে কত? 12 জন বালক। এইটা হলো কি M2। তাহলে এই 4 জন বালক আর 8 জন বালক, এই 4 জন বালক আর 4 জন লোক আর 4 জন বালক মানে 12 জন বালক। এই 12 জন বালকে কতদিন কাজটা করতে পারবে, মানে D2টা কত? তাহলে আমরা ফর্মুলা জানি, M1 D1 সমানে M2 D2। তাহলে M1 কত? M1 প্রথমে হচ্ছে 6 জন বালক 6, D1টা কত? 18 দিনে। তাহলে 6 জন বালক 18 দিনে করে। তাহলে পরের যে লোকটা আছে 4 জন লোক আর 4 জন বালক মানেই হচ্ছে 12 জন বালক, এই 12 জন বালকে কত দিনে কাজটা করবে, মানে D2টা কত? তাহলে এই সময় আর দিনের যে ফর্মুলা সেটা হলো M1 D1 সমানে M2 D2। প্রথম লাইনে যেটা লেখা থাকবে যে এতজন লোক এত দিনে করতে পারবে, সেখানেই ওই প্রথম লাইনের এতজনটা হলো M1 আর এত দিনে সেটা হলো D1। সেকেন্ড লাইনে যেটা থাকে তাহলে এতজন লোক কত দিনে করতে পারবে, তাহলে সেকেন্ড লাইনটা হবে M2-র পার্টটা, M2 বা D2-র পার্টটা। ক্লিয়ার? তাহলে যদি আমি D2 বার করি তাহলে কত হবে? 18 গুণিত 6/12, তাহলে 6 2 12 আর 9 2 18, তাহলে D2 কত? 9 ডেজ, কত? 9 দিন। তাহলে প্রথম আমি কি করে নিলাম, যে কোনো একটা প্রথমের আকারে লিখলাম, এটার আকারে লিখলাম যে 6 জন বালক 18 দিনে করে। ক্লিয়ার? হয় এটা বা এটা, যে কোনো একটা লিখে নিলাম। তারপর এটা তো বলেছে যে 4 জন বালক আর 4 জন লোক একসাথে, তাহলে 4 জন লোক মানে হচ্ছে 8 জন বালক, তাহলে 8 জন বালক আর 4 জন বালক মানে 12 জন বালক মিলে কত দিনে করতে পারবে, মানে D2টা কত? তাহলে কত দিনে? 9 দিনে করতে পারবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, একজন সাঁতারুর স্থির জলে গতি যদি ঘন্টায় 9 কিলোমিটার হয়, তাহলে জল যখন স্থির আছে তখন একজন সাঁতারুর তার গতিটা কত? 9 কিলোমিটার, ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করো যখন নদীর বহমান গতি ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে তার আগে আমি একটা কথা বলে দিই
যে এটা কত দাগের অঙ্ক 38। স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক করতে গেলে আমার দুটো কিন্তু টার্ম দরকার। একটা হলো স্থির জলের গতি, আর একটা হলো নৌকার গতি বা সাঁতারুর গতি, নৌকার গতি বা সাঁতারুর গতি। ক্লিয়ার? তাহলে যদি আমার স্থির জলে নৌকার গতি এক্স হয় আর নৌকার গতি বা সাঁতারুর গতি যদি আমার ওয়াই হয়, তাহলে এই দুটো যদি জানা থাকে আমার, তাহলে পরের যে দুটো আমি লিখব সেটা হলো জলটা ধরো এদিকে যাচ্ছে স্রোতটা, আর নৌকা আমার যদি এই সাইডে এই স্রোতের দিকেই যায়, তাহলে সেটাকে বলা হয় স্রোতের অনুকূলে নৌকার বেগ। তখন সেটাকে বলা হয় স্রোতের অনুকূলে নৌকার বেগ। সেই বেগটা কত? তখন এই যে স্থির জলের গতি, স্থির জলের একটা বেগ, আর নৌকার নিজের বেগ, সেই দুটো যোগ হয়ে যাবে, মানে এক্স প্লাস ওয়াই, কিমি পার ঘন্টা। আর একটা কী হয়, স্রোতের প্রতিকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি নৌকা যায়, তার বিপরীত দিকে যদি নৌকা দেয়, তখন নৌকার বেগটা কত হবে আমার, কী হবে না, নৌকার বেগ থেকে সবসময় স্রোতের বেগটা বিয়োগ নৌকার বেগ থেকে, তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, কিমি পার ঘন্টা। ক্লিয়ার? কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমার কি বলেছে, এখানে আমার বলেছে স্থির জলে সাঁতারুর গতি বলে দিয়েছে, আবার নৌকার গতিও নদীর গতিও নদী মানে স্রোত এখানে, তাহলে নদীর গতিও বলে দিয়েছে। আমার কিন্তু কী বার করতে বলেছে, স্রোতের অনুকূলে তাদের গতি। তাহলে কী করব, তাদের গতি দুটোকে যোগ। তাহলে আমার এখানে অ্যান্সারটা কী হবে, উত্তরটা হবে সাঁতারুর বেগ প্লাস নদীর বেগ, সাঁতারুর বেগ প্লাস নদীর বেগ সমান 9 6 15 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে মানে এই সূত্রটা, স্রোতের অনুকূলে সাঁতারুর জায়গায় এখানে নৌকার এখানে কী আছে, সাঁতারুর। তাহলে স্রোতের অনুকূলে সাঁতারুর বেগ কী হবে, সাঁতারুর বেগ প্লাস নৌকার বেগ সমান 9 + 6 সমান 15 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? আজ এ অবধি। পরের যে অঙ্কগুলো আছে সেগুলো পরের ক্লাসে করব। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।